হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে অনেক দিন পরেই তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাস 10 এর সামনে টেস্ট এবং ফাইনালকে টার্গেট রেখে রিভিশন শুরু করছি। আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। এই তাপের ঘটনাসমূহ জানতে হলে আমাদেরকে জানতে হবে যে তাপের প্রভাবে প্রথমে কি হয়। কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতা তো বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে তার আয়তনের কিংবা দৈর্ঘ্যের কিংবা প্রস্থের কিংবা ক্ষেত্রের প্রসারণ ঘটে, অর্থাৎ তাকে বলা হয় তাপের প্রসারণ। তো ওটাকে বলছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণটা কি না, তাপীয় প্রসারণ হচ্ছে তাপের প্রভাবে কোনো বস্তুর, সে কঠিন হোক, তরল হোক কিংবা গ্যাসের হোক, তো তার আয়তন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল সবকিছুর বৃদ্ধিকেই বলছে তাপের প্রসারণ। আমরা প্রথমে জেনে নিই যে কঠিনের প্রসারণটা কিরূপ হয়। না, কঠিনের তিন ধরনের প্রসারণ ঘটে। যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও আয়তন সবই আছে, আর দৈর্ঘ্য প্রস্থ আছে মানে ক্ষেত্রফল আছে, তো দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন তিনটি থাকার জন্যই কঠিনের তিন ধরনের প্রসারণ ঘটে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর তিন আমাদের আছে আয়তন প্রসারণ। এবার আয়তন প্রসারণ কি, এবার প্রথমে জেনে নিই যে দৈর্ঘ্য প্রসারণটা কি। দৈর্ঘ্য প্রসারণ বলতে কোনো কঠিনকে যদি তাপ দেওয়া হয়, তার দৈর্ঘ্যের যে একটা নির্দিষ্ট অভিমুখে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটবে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ। অর্থাৎ ধরো একটা সরু তার যার দৈর্ঘ্য হচ্ছে L0। এবার একে তাপ দেওয়ার কারণে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে, টোটাল দৈর্ঘ্য হয়েছে যেটা L1। যে এই যে L0 দৈর্ঘ্য থেকে L1 পর্যন্ত বেড়েছে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটাকেই বলছে তোমার দৈর্ঘ্য প্রসারণ। যখন কঠিন পদার্থটির দৈর্ঘ্য, প্রস্থ দুটোই থাকবে, অর্থাৎ যখন তার ক্ষেত্রফল হবে, অর্থাৎ ক্ষেত্র থাকবে, একটা পাতলা ধাতুর পাত হোক কিংবা একটা টিনের শীট হোক, যেরকম তাকে যদি তাপ দেওয়া হয় তার দৈর্ঘ্যের বরাবরও বৃদ্ধি ঘটবে, আবার প্রস্থ বরাবরও বৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে আমরা এটাকে বলছি যে এটাই তার হচ্ছে ক্ষেত্র প্রসারণ। যে তাপ প্রয়োগে তার দৈর্ঘ্য, প্রস্থ দুদিকেই বৃদ্ধি পাচ্ছে, টোটালি তার কি বলছে না ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাকে বলছে ক্ষেত্র প্রসারণ। এবার ধরো একটা আয়ত ঘনক দেওয়া আছে, একটা আয়ত ঘনক, গোলক, একটা কঠিন পদার্থের আয়ত ঘনক, গোলক, এরকম কোন শঙ্কু, চোঙ, এরকম কোন ত্রিমাত্রিক বস্তু থাকলে এর কি হচ্ছে, এরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আছে। তাপ প্রয়োগের ক্ষেত্রে দৈর্ঘ্য যেরকম বাড়বে, প্রস্থ, উচ্চতার বৃদ্ধিও ঠিক সেরকম হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, টোটালি তার আয়তনটা বেড়ে যাচ্ছে, আয়তন বৃদ্ধি ঘটছে। তো এটা হচ্ছে তার আয়তন প্রসারণ। এই তাপের প্রসারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক প্রভাব ফেলে। যেরকম ভাবে আমরা জেনেছি যে রেল লাইনের ওই কিছু দূর অন্তর ফাঁক থাকে, জোড়ার মুখে ফাঁক রাখা হয়। কেন না, রেল লাইনের ঘর্ষণ ও দিনের বেলা সূর্যের তাপে প্রচুর পরিমাণে মানে রেল লাইন কি হয়, উত্তপ্ত হয়ে যায়। ওই উত্তপ্ত হওয়ার কারণে কি হয়, রেল লাইনের দৈর্ঘ্য প্রসারণ ঘটে। যদি ওই ফাঁকটা না রাখা হতো, তাহলে ওই রেল লাইন বেঁকে গিয়ে কিছু রেলগাড়ির দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকতো। কিন্তু ওই বাঁক রাখার কারণে কি হচ্ছে, ফাঁকটা রাখার কারণে ওই উষ্ণতা বৃদ্ধির ফলে রেল লাইন বেড়ে গিয়ে ওই ফাঁকটা বন্ধ হয়ে যায় এবং সহজেই রেলগাড়ি চলে যেতে পারে। যখন একটা কাঁচের শিশির উপর যখন ধাতব চিপি আটকে যায়, যখন তখন সহজে খোলা যায় না, তখন আমরা কি করি না, তাকে একটা গরম জলের মধ্যে এসে চিপিটাকে ডুবিয়ে রেখে আবার ঠিক তুলে দিয়ে চিপিটা খোলার চেষ্টা করলে কিন্তু সেটা সহজেই খুলে যায়। আবার যখন পুরোনো যুগে গরুর গাড়ির চাকা তৈরি করা হতো, সেখানে কি হতো, গরুর গাড়ি তো কাঠের চাকা তৈরি করা হতো, এই কাঠের চাকার উপর একটা লোহার বেড় পরানো থাকতো। সেই লোহার বেড় কিভাবে পরানো হতো না, কাঠের চাকার যে ব্যাস, সেই ব্যাসের থেকে সামান্য কম, খুব কম ব্যাসের একটা লোহার বেড় নেওয়া হতো। এবার সেই লোহার বেড়টিকে তাপ দিয়ে কি করা হয় না, লোহার বেড়টিকে তাপ দিয়ে তার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, দৈর্ঘ্যটাকে বাড়িয়ে ফেলা হয়, তার যে ক্ষেত্র মানে পরিধিটা বেড়ে যায় তাপ প্রয়োগে বলে। এবার সেই ছোট্ট ওই কাঠের চাকাটি, ছোট্ট ব্যাসের যে কাঠের চাকাটি তার ভেতরে প্রবেশ করে দিয়ে শীতল হতে দেওয়া হয়। যখন গরুর মানে ওই লোহার বেড়টা যখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে কি হয়, সংকুচিত হয়ে গিয়ে ওই কাঠের চাকার উপর টাইট হয়ে বসে যায় এবং কোনো ক্ষতি হয় না।
এইভাবে দৈনন্দিন জীবনে তাপের কিন্তু প্রচুর প্রচুর প্রভাব আমাদের ক্ষেত্রে, প্রসারণের কিন্তু প্রচুর প্রভাব আমাদের আসে। এবার আমরা জানবো এই দৈনন্দিন জীবনে একটা প্রয়োগ, যেটা এই তাপের প্রসারণ কাজে লাগিয়ে আমরা তৈরি করেছি কি না দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতটা কি না, একই দৈর্ঘ্য প্রস্থ ও বেধ যুক্ত, একই দৈর্ঘ্য থাকতে হবে, একই প্রস্থ থাকতে হবে এবং একই বেধ, মানে দুটো ধাতুর পাতটা হচ্ছে একই হবে। ভিন্ন ধাতুর পাতকে নাচি দিয়ে রিভেট করে আটকে দিলে তখন কি করে না এই ধাতু যুগ্মটি একটি ধাতুর ন্যায় আচরণ করে, তখন এটাকে বলছে দ্বিধাতব পাত। কি বলছি না, দুটি ভিন্ন দৈর্ঘ্য, ভিন্ন প্রস্থ ও একই দৈর্ঘ্য, একই প্রস্থ ও একই বেধ যুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে নাচি দিয়ে রিভেট করে আটকে দিলে ধাতু যুগ্মটি কি করে একটি ধাতুর ন্যায় আচরণ করে, তখন এটাকে বলছে দ্বিধাতব পাত। স্যার এই দ্বিধাতব পাত আমরা কি কাজে ব্যবহার করব? এই দ্বিধাতব পাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যদি এই দ্বিধাতব পাতকে তুমি তাপ দাও, তাপ দিলে কি হবে না, ধরো এটা একটা ধাতু আর এদিকে আরেকটা ধাতু আছে, দুটো ভিন্ন ধাতুর পাত। তো ভিন্ন ধাতুর পাতকে যদি তাপ দেওয়া হয়, একটা ধাতুর প্রসারণ বেশি, আর একটা ধাতুর প্রসারণ ধরো কম। যখন আমি তাপ দিচ্ছি, যার প্রসারণ বেশি সে কি বাড়তে চাইবে, কিন্তু যার প্রসারণটা কম সে তো এর মতো অতটা বেশি বৃদ্ধি পাবে না। তখন কি হবে, সে কি হচ্ছে না একে বাড়তে বাধা দেবে। এই কারণে কি হচ্ছে সে কম বাড়বে, অর্থাৎ এ বাড়তে বাধা দিচ্ছে, এ কি হচ্ছে প্রসারিত হতে চাইছে। এই কারণে কি হবে না, যার প্রসারণ কম এই ধাতু যুগ্মটি সেই দিকে বেঁকে যাবে। এরকম কি হবে না, সেই দিকে বেঁকে যাবে। তো বাঁকে তাপ দিলে যার প্রসারণ কম সে বাঁকের ভেতরে থাকবে, আর যার প্রসারণ বেশি সে বাঁকের বাইরে থাকবে। যদি এটা উষ্ণ করলে হচ্ছে, যদি এটাকে শীতল করলে কি হবে না, যার প্রসারণ বেশি তার সংকোচনও বেশি হবে। শীতল করার ক্ষেত্রে যে তাপ দেওয়ার ক্ষেত্রে বেশি পরিমাণে বৃদ্ধি হচ্ছিল, প্রসারিত হচ্ছিল, সে বেশি পরিমাণে সংকুচিত হবে, মানে এই ধাতুর পাতটি বেশ তাড়াতাড়ি সংকুচিত হতে চাইবে, আর উপরেরটা কি হবে না কম সংকুচিত হতে চাইবে। তখন কি হবে না, এ সংকুচিত চাইছে আর এ তাকে সংকুচিত হতে বাধা দিচ্ছে। তখন এরকম হবে, এই ধাতুটা উত্তপ্ত করে, ধাতু যুগ্মটা উত্তপ্ত করে যেদিকে বাঁকছিল তার বিপরীত দিকে বেঁকে যাবে, কিন্তু বেঁকে যাবে। এরকম হবে, তার বিপরীত দিকে বেঁকে যাবে। তো যেখানে শীতল করলে কি হচ্ছে না, শীতল করলে যার প্রসারণ বেশি সে বাঁকের ভেতরে, আর যার প্রসারণ কম সে বাঁকের বাইরে অবস্থান করবে। আর উষ্ণ করলে যার প্রসারণ বেশি সে বাঁকের বাইরে, আর যার প্রসারণ কম সে বাঁকের ভেতরে থাকবে। এই হচ্ছে দ্বিধাতব পাতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা এই দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় মানে ফায়ার অ্যালার্ম, যেটা তোমার অ্যালার্ম, আর দুই হচ্ছে থার্মোস্ট্যাট মানে উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র, ও ফায়ার অ্যালার্ম অগ্নি নির্বাপক মানে অগ্নি সংকেত যেটা যন্ত্র। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিধাতব পাতকে ব্যবহার করি। এবার কি হয়, থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে কি করা হয়, অনেক সময় ঘর গরম করার যে যন্ত্র থাকে, আমরা ওটাতে কি করি না, যে 30 ডিগ্রি সেলসিয়াস কি 25 ডিগ্রি সেলসিয়াস কি 19 ডিগ্রি সেলসিয়াস যেরকম যার প্রয়োজন অনুযায়ী একটা ফিক্সড করে রাখি, যে ওই উষ্ণতা থেকে বেশি উষ্ণতা বাড়বে না। কি করে হয়, ওই উষ্ণতা থেকে বেশি উষ্ণতা বেড়ে যেতে পারে। তখন কি হয় না, যখন উষ্ণতা বাড়তে বাড়তে যখন 19 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন আমি 19 ডিগ্রি সেলসিয়াস ফিক্সড করেছি, যখন সেটা 19 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কি হবে, স্বাভাবিক অবস্থায় দুটো তার এই দ্বিধাতব পাতের সাহায্যে সংযুক্ত হয়েছিল। যখনই 19 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এর বেঁকে গিয়ে কি করবে, এরকম ভাবে বেঁকে গিয়ে তোমার সংযোগটা তখন বিচ্ছিন্ন করে দেবে। ফলে কি হবে, আর তড়িৎ যেতে পারবে না, ফলে কিন্তু এই উষ্ণতা 19 ডিগ্রি সেলসিয়াসেই থেকে যাবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ফায়ার অ্যালার্মে কি হয় না, ফায়ার অ্যালার্মে স্বাভাবিকভাবে কি হয় না, সংযোগ বিচ্ছিন্ন অবস্থাতে থাকে।
যখন তাকে তাপ দেওয়া হয় সে বেঁকে গিয়ে কি হয় না বেঁকে গিয়ে এরকম ভাবে সংযুক্ত হয়ে যায় না অপতারের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়ে তড়িৎ সঞ্চালন চালু করে এবং তড়িৎ প্রবাহের ফলে ফায়ার অ্যালার্মটা বাজতে শুরু করে যায়। কানেক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্মটা কি করে না বাজতে শুরু করে। এভাবেই কিন্তু আমাদের দ্বিধাত পাত্রা কাজ করছে। তারা নিশ্চয়ই দ্বিধাত পাত্রার নম্বরে কোনো আর ডাউট থাকলো না। দ্বিধাত পাত্রা কি আরেকবার বলে দিচ্ছি, একই দৈর্ঘ্য প্রস্থ বেধযুক্ত দুটো ভিন্ন ধাতুর পাতকে, দেখো এক দুটো এটা কিন্তু দুটো ভিন্ন ধাতু, এটা একটা আর এটা একটা তো এদের দৈর্ঘ্য প্রস্থ বেধ মানে দৈর্ঘ্য যেটা প্রস্থ যেটা এবং থিকনেস যেটা বেধ যেটা সেটাও কিন্তু একই থাকতে হবে। পাতকে কি করছে নাচি দিয়ে রিভেট করে আটকে দেওয়া হয়েছে, নাচি দিয়ে রিভেট করে আটকে দেওয়া হয়েছে। এটাকেই বলছে তোমার এই যে ধাতু যুগ্ম উৎপন্ন হলো এটা কিন্তু তখন একটি ধাতুর ন্যায় আচরণ করে, তখন এটাকে বলছে দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতের বৈশিষ্ট্য কি হচ্ছে না একে উত্তপ্ত করলেও বেঁকে যাবে আবার শীতল করলেও বেঁকে যাবে, উত্তপ্ত করলেও বেঁকে যাবে শীতল করলেও কিন্তু বেঁকে যাবে। কি করে না যখন তাকে উত্তপ্ত করছি এই যে দুটো ধাতু একটার প্রসারণ কম হবে আর একটার প্রসারণ বেশি। এবার যখন তাকে উত্তপ্ত করা হচ্ছে বেশি প্রসারণ যুক্ত ক্ষমতাযুক্ত ধাতুটি প্রসারিত হতে চাইবে আর কম প্রসারণ ক্ষমতাযুক্ত ধাতুটি কম প্রসারিত হতে চাইবে। এবার কি হচ্ছে যার প্রসারণ বেশি সে প্রসারিত হতে চাইছে আর যার প্রসারণ কম সে প্রসারণকে প্রসারিত হতে পারছে না, অর্থাৎ এই ধাতুর প্রসারণ বেশি বাধা দিচ্ছে। কিন্তু কি হচ্ছে এটা প্রসারিত হবে, এই দুটো ধাতুকে আটকানোর জন্য কি হয় না যার প্রসারণ বেশি সে মানে ধাতু যুগ্মটি বেঁকে যায় আর যার প্রসারণ বেশি সে বাঁকের বাইরে থাকে আর যার প্রসারণ কম সে বাঁকের ভেতরে অবস্থান করে। যেরকম ভাবে শীতল করলেও ঠিক একই রকম, যার প্রসারণ বেশি তার সংকোচনও বেশি হবে, ফলে কি হয় সে বেশি সংকুচিত হতে চাইছে, কিন্তু যার প্রসারণ কম তার সংকোচন কম সে কম পরিমাণ সংকুচিত হতে চাইছে। তখন কি হয় না উল্টো উষ্ণ করলে যেদিকে বাঁকছিল তার ঠিক উল্টো দিকে শীতল করলে বেঁকে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই নীতিকে কাজে লাগিয়ে এই ধর্মকে দ্বিধাত পাতির এই ধর্মকে কাজে লাগিয়েই আমরা ব্যবহার করেছি কোথায় না তাকে ফায়ার অ্যালার্মে, অগ্নি সংকেত যন্ত্রে এবং থার্মোস্ট্যাট অর্থাৎ উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রে কিন্তু আমরা এই দ্বিধাত পাতকে ব্যবহার করেছি। এবার প্রসারণের প্রয়োগ দ্বিধাত পাত এগুলো তো জানলাম। এবার আমরা জানবো যে প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক বলতে যে প্রত্যেকটা যে এই যে কঠিনের দৈর্ঘ্য প্রস্থ আয়তন সবই তো প্রসারণ করছে, এই প্রসারণের যে গুণাঙ্ক থাকে অর্থাৎ কঠিনের প্রসারণের তিন প্রকার গুণাঙ্ক বর্তমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আমি প্রথম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরো সাপোজ T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন ওই ধাতুর দৈর্ঘ্য হচ্ছে L1, T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন ধাতুর দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে T2 T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে L2 L1, L2 L1। T2 T1 দৈর্ঘ্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে না L2 L1। মানে একটা ধাতু যার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে L1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য হচ্ছে L2। এবার দুটি মানে উষ্ণতা T1 থেকে বেড়ে T2 তে তার দৈর্ঘ্য L1 থেকে বেড়ে হচ্ছে L2। T2 T1 এই এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে L2 L1, L2 L1। ঠিক আছে, এবার বলছে যে একক ডিগ্রি সেলসিয়াস মানে T2 T1 ডিগ্রি সেলসিয়াস তো উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত না L1 L2 L1। কি বলছে না T2 T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2 L1। এবার বলছি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় L1 দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে L2 L1 বাই T2 T1। কি হয়েছে না তোমার T2 T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে L2 L1।
এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2 L1 T2 T1। এবার কি হচ্ছে না 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 L1 L1 T2 T1 T1। ঠিক আছে, এটা এই যে এবার কি হচ্ছে দেখো না একক দৈর্ঘ্য একক উষ্ণতা বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এই কোন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটাকেই বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সাধারণত আলফা দিয়ে চিহ্নিত করা হয়। আলফা সমান L2 L1 বাই হচ্ছে L1 T2 T1। এটা হচ্ছে আলফার সমীকরণ। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ইনটু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য বাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এটা হচ্ছে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। আমি যদি আলফা এর একক বের করি, আলফা এর একক সমান কি না দৈর্ঘ্যের একক বাই এটাও প্রাথমিক দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্যের একক, এটা হচ্ছে উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক আনলে কি থাকছে 1 বাই উষ্ণতার একক। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। কার উপর ডিপেন্ডেন্ট না আলফা এর একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। তো এখানে যদি এসআই একক নির্ণয় করি তো এসআই তে একক হবে কেলভিন ইনভার্স। যেহেতু 1 বাই উষ্ণতা আছে তাহলে 1 বাই কেলভিন, কেলভিনের উপরে হলে কেলভিন ইনভার্স। সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এফপিএস একক হচ্ছে না ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবার দেখো এই যে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি ইকুয়াল টু হচ্ছে আলফা কে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়, কিন্তু আলফা এফ যেটা ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান 5/9 আলফা সি, অর্থাৎ 5/9 ইনটু সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে কিন্তু ওটা সমান হয়। আচ্ছা, এটা তো একক এলো। আমি যদি আলফা এর মাত্রা দেখি, আলফা এর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স, অর্থাৎ 1 বাই উষ্ণতা। প্রসারণ গুণাঙ্ক তো কেবলমাত্র উষ্ণতার উপর ডিপেন্ড করছে, তাই 1 বাই উষ্ণতাকে আমরা এখানে থিটা দিয়ে চিহ্নিত করছি, তাই থিটা ইনভার্স। ঠিক আছে, থিটা ইনভার্স। এবার আমরা দেখবো যে এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, একক, তারপরে হচ্ছে এককটা কার উপর কার উপর নির্ভর করছে না উষ্ণতার এককের উপর নির্ভর করছে, তার এসআই সিজিএস এফপিএস এর একক, সম্পর্ক, মাত্রা। তো সংজ্ঞাটা দেখো আমার এখানে লেখা আছে, কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলছি ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই সমীকরণ থেকেও দেওয়া যায়। সমীকরণ থেকে যখন সংজ্ঞা দেওয়া হবে সবসময় নিচ থেকে উপরের দিকে, সমীকরণের সংজ্ঞা দেওয়ার সময় নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, নিচ থেকে উপরের দিকে যেতে হয়। এবার কি হয়, নিচের যে রাশিগুলো আছে এগুলো কি হয় একক হয়, অর্থাৎ একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকেই বলছে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকেই বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাই হচ্ছে আমাদের এই সংজ্ঞা সমীকরণ থেকে সংজ্ঞা নির্ণয়ের পদ্ধতি।
দেখো এই যে এককগুলো পড়লো, একক আর মাত্রা, এই একক আর মাত্রা কি হচ্ছে সব প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেই একই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, পরবর্তীতে যত প্রসারণ গুণাঙ্ক পড়বো সবার ক্ষেত্রে কিন্তু একক মাত্রা কিন্তু একই হয়। এবং এই আলফা এর একক যেরকম উচ্চতার এককের উপর নির্ভর করছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যেরকম শুধুমাত্র উচ্চতার এককের উপর ডিপেন্ড করছে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করছে না, ঠিক তেমনি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককটাও কিন্তু কেবলমাত্র উচ্চতার এককের উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করবে না। তেমনি আয়তন প্রসারণ গুণাঙ্কের এককটাও কিন্তু উচ্চতার এককের উপর নির্ভর করবে, আয়তনের এককের উপর নির্ভর করবে না। ঠিক আছে, তো চলো এবার আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমীকরণে যাই। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের শুধুমাত্র আমরা সমীকরণ থেকে নির্ণয় করব, আর লিখছি না। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। বিটা চিহ্ন চিহ্নিত করা হয়। বিটা সমান হচ্ছে না ক্ষেত্রফল বৃদ্ধি বাই হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি। কি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি s1 - s0 বাই s0 ইনটু t1 - t0। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি। প্রাথমিক ক্ষেত্রফল ইনটু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এবার এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা সমীকরণ থেকে কিভাবে দেওয়া হয়? একটু আগে আমি বলছি যে সমীকরণ থেকে সংজ্ঞা দিতে হলে নিচ থেকে উপরের দিকে যেতে হয়, নিচ থেকে উপরের দিকে যেতে হয়, এবং নিচে যে রাশিগুলো থাকবে সেগুলো সবসময় কি হবে? একক হবে, সেগুলো অবশ্যই একক হবে। তো দেখো এস মানে এটা কি? ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে সেটাকেই বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কি বললাম না, প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে, যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে, সেটাকেই বলছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আমার কাছে একটা ক্ষেত্র আছে, যার বর্গক্ষেত্র আছে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার মানে এই ক্ষেত্রফল কি হচ্ছে না 1 সেমি স্কয়ার, তাহলে একক ক্ষেত্রফল আছে। এবার আমরা একে কি করলাম না উষ্ণতা বৃদ্ধি করলাম 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম। এই একক বর্গক্ষেত্র যুক্ত মানে অর্থাৎ একক ক্ষেত্রফল যুক্ত কোন ক্ষেত্রে একক উষ্ণতা বৃদ্ধি করলে, সেলসিয়াসে যদি করি 1 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে করলে 1 ডিগ্রি ফারেনহাইট, ওদের তো মান সমান, ফারেনহাইটে করলে 1 ডিগ্রি ফারেনহাইট। তো একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ওটাই হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু উষ্ণতার এককের উপর ডিপেন্ড করে। মানে ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের একক কেটে যাবে, উষ্ণতার একক থেকে যাবে, 1 বাই উষ্ণতার একক থেকে যাবে। এর একক ওই এসআই একক হচ্ছে তোমার কেলভিন ইনভার্স, সিজি একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এফপিএস একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, আর মাত্রা এই আলফা এর মতো বিটা এর মাত্রা কিন্তু থিটা ইনভার্সের সঙ্গে সমান, যেরকম ভাবে আলফা এর সম্পর্ক পেয়েছি সেরকম ভাবে বিটা এর সম্পর্ক বের করতে হলে না বিটা কে ইকুয়াল টু বিটা সি, বিটা এফ ইকুয়াল টু 5/9 বিটা সি, এটা হচ্ছে এফ। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এবার যদি তোমাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক জানতে চাই, গামা সমান কি? ধরো T0 সেলসিয়াস, T0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন পদার্থের আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস তার আয়তন হচ্ছে V1। এবার উষ্ণতা বৃদ্ধি কত? T1 - T0 ডিগ্রি সেলসিয়াস থেকে কি হচ্ছে আয়তন বৃদ্ধি V1 - V0। এবার যদি গামা বের করতে চাই কি হবে? আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু T1 - T0 মানে উষ্ণতা বৃদ্ধি। এবার এখান থেকে তুমি সংজ্ঞায় যাও, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, এটা নিচে উষ্ণতা আছে,
প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তুমি যদি নির্ণয় করো যে গামা এর এককটা কি রকম আসবে, তোমার গামা এর একক কি হচ্ছে না, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা এর একক। দেখো উপরে আয়তন, নিচে আয়তন, উষ্ণতা, তাহলে আমি এটা লিখতে পারি গামা এর একক সমান হচ্ছে আয়তনের একক বাই আয়তনের একক ইনটু হচ্ছে উষ্ণতার একক। আয়তন একক কাটলে কি হচ্ছে 1 বাই উষ্ণতার একক। অর্থাৎ গামা এর একক আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে শুধুমাত্র উষ্ণতা এককের উপর নির্ভর করছে, অন্য কারো আয়তনের এককের উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক তেমনি এই গামা এর যদি একক জানতে চাওয়া হয়, এসআই তে কেলভিন ইনভার্স, সিজিএস এ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এফপিএসএস এ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এই সম্পর্কের ক্ষেত্রে গামা কে ইকুয়াল টু গামা সি, অর্থাৎ সেলসিয়াস ও কেলভিন স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সমান। আয়তন প্রসারণ গুণাঙ্ক যেরকম সমান, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও কিন্তু সমান, কিন্তু ফারেনহাইট আর সেলসিয়াস কিন্তু সমান নয়। গামা এফ সমান ওই 5/9 ইনটু গামা সি, এটা এই সম্পর্ক কিন্তু মেনে চলবে। এবং যেরকম বিটা এর মাত্রা আমরা থিটা ইনভার্স পেলাম, গামা এর মাত্রাও কিন্তু ওই থিটা ইনভার্সই হবে, থিটা ইনভার্সই হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমরা এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কে নিশ্চয়ই কোনো ডাউট থাকার কথা নয়। তবে এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন রূপে আসে, যেগুলো যেমন ধর বলেছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝাবে? না, এটা ধরো এই পার ডিগ্রি সেলসিয়াস মানে তুমি যেহেতু আলফা কে আলফা সি সমান, তার মানে কেলভিন এর সিজিএস এর মান সমান, তার মানে এসআই আর সিজিএস এর মান সমান। তার মানে তুমি বলতে পারো 1 মিটার বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করলে 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার বা 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। ঠিক আছে, 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার বা 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা হচ্ছে আলফা, বিটা ও গামা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এদের অনুপাত, এদের আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1:2:3 হয়। আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1:2:3 হয়ে যায়। আবার যদি তোমাকে দেয় যে এর মধ্যে সম্পর্কটাও 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা, 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা, এই রিলেশনটাও কিন্তু মেনে চলে আলফা বিটা গামা। অনেক সময় মাল্টিপল চয়েসে অপশন দিয়ে দিচ্ছি, বলছে আলফা বিটা গামা এর মধ্যে নির্দিষ্ট নিচের কোন সম্পর্কটি সঠিক, তোমাকে খুঁজে বের করতে হবে এইটা কোনটা আছে, সেটাই হবে সঠিক, আর বাদ বাকিগুলো ভুল। ঠিক আছে, তো অনেক সময় সম্পর্ক তো এটা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এই সম্পর্কটাও দেওয়া থাকে। অনেক সময় এই সম্পর্কটাও দেওয়া থাকে, আর অনুপাত তোমার বসে আছে আলফা ইজ টু বিটা ইজ টু গামা হচ্ছে 1:2:3। এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা।
এখানেই আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ মানে যে প্রসারণ গুণাঙ্কগুলো এইভাবেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি। যে ধরো প্রশ্ন আছে, ধরো এইটা যে তামার ক্ষেত্রে আলফার মান দেওয়া আছে, আলফা কত দেওয়া আছে, 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি বিটা বের করতে চাই তাহলে কি হবে, আলফা সমান তো বিটা বাই 2, তাহলে বিটা সমান কি হবে 2 ইনটু আলফা। তাহলে এই আলফার সঙ্গে 2 আলফা মানে এই যে মানটা আছে এর সঙ্গে 2 গুণ করে দাও, 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। 19 দুলে কত হচ্ছে 38 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। এবার যদি গামা বের করি, গামা সমান কি হচ্ছে, গামা সমান হচ্ছে 3 আলফা, 3 আলফা হচ্ছে 3 ইনটু 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। 19 দিনে কত 57 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস। এভাবে কিন্তু আলফার মান দেওয়া থাকে গামা বের করতে বলতে পারে, বিটা বের করতে বলতে পারে, কিংবা বিটার মান দেওয়া আছে আলফা বের করতে বলতে পারে, যে কোনো ভাবে কিন্তু মান বের করতে বলতে পারে। ঠিক আছে, সেভাবে আমরা যে প্রশ্নে যেরকম গণিত থাকবে সেরকম আমরা গণিত করব। তো এরপর আমরা তরলের প্রসারণ দেখবো। দেখো তরল এবারে কঠিন পদার্থের নিজস্ব আকার আকৃতি আয়তন সবই ছিল, সেই কারণে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সবই কিন্তু পেয়েছি। কিন্তু যখন আমরা তরলের ক্ষেত্রে যাবো, তরলের নিজস্ব শুধুমাত্র আয়তন আছে কিন্তু নিজস্ব আকার আকৃতি নেই। তাকে যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার আকৃতি ধারণ করবে। সেই ক্ষেত্রে তরলের প্রসারণটা কিভাবে নির্ণয় করা হবে এটা হচ্ছে দেখার বিষয়। দেখো সেটা আমরা কিভাবে নির্ণয় করে থাকি। ধরো একটা পাত্রে একটা গোলতল ফ্লাস্ক, ফ্লাস্কে একটা কি করেছে, সরু নল প্রবেশ করে দেওয়া আছে, সরু নল প্রবেশ করে দেওয়া আছে এবং এর মধ্যে একটু রঙিন জল, কিছু রঙিন জল নিয়ে এটাকে তাপ দেওয়ার জন্য বসানো হয়েছে। এবার রঙিন জল দেওয়ার কারণে এই নলের ভেতর দিয়ে কিছু পরিমাণ জল কেবে উঠে আসবে, নলটা একটু বড় হয়েছে, কিছু পরিমাণ জল উঠে আসবে। ধরো সাপোজ এই, এবং এর পাশে একটা স্কেল রাখা আছে, এটা দাগ কাটা আছে স্কেল। ধরো সাপোজ ওই স্বাভাবিক অবস্থা রঙিন জলটা নলের মধ্যে সামান্য কিছু দূর উপরে উঠে গেছে, ধরো এই এ বিন্দু পর্যন্ত উঠে গেছে। এবার তাপ দেওয়া শুরু করা আছে, তাপ দিতে শুরু করে আমি কোথাও চলে গেছো, এবার ফিরে এসে দেখছো তাপ দেওয়ার কারণে এই তরল স্তরটা উঠে গিয়ে হয়তো বি তে এসে উপস্থিত হয়েছে। তার মানে তার প্রসারণটা কোথাও হলো, এই যে এ বির যে দৈর্ঘ্যটা এ বি এটাই তো তাহলে প্রসারণ। কিন্তু এটা কি হচ্ছে না, এখানে তুমি যদি তুমি তাপ দিতে শুরু করে ওখানে বসে থেকে পর্যবেক্ষণ করতে, তাহলে তুমি দেখতে পাবে যে প্রথমে তো তাপ দিলে কি উত্তপ্ত, এই পাত্রটা উত্তপ্ত হবে, যে কাঁচের পাত্র বসানো হয়েছে, যে কাঁচের পাত্র তো প্রসারণ সামান্য হলেও তো প্রসারণ আছে, কাঁচের পাত্রটা উত্তপ্ত হবে। কাঁচের পাত্র যখন একটা পাত্রের আয়তন বড় হয়ে যাবে, আগে পাত্র উত্তপ্ত হবে, পাত্র গরম হওয়া শুরু করার মাত্রই আগে প্রসারিত হবে, তারপর উত্তপ্ত হবে। সেই তাপ, এই পাত্র উত্তপ্ত হয়ে গেলে পরে তাপ কি হবে, তরলের মধ্যে যাবে। তাহলে পাত্রের প্রসারণটা আগে ঘটবে। পাত্রের প্রসারণটা ঘটার জন্য তরল একটা পাত্রে জল ছিল, আমি টেনে পাত্রটার আয়তন বৃদ্ধি করা সম্ভব। যদি সম্ভব হয় তাহলে কি হবে, তরল স্তর যে পর্যন্ত লেভেলে ছিল সেইটা লেভেলটা কি হবে, পাত্রের আয়তন বেড়ে গেলে তোমার তরলের লেভেলটা কমে যাবে, নিচের দিকে নেমে যাবে। ঠিক তেমনি যখন তাপ দিয়ে তো পাত্রের আয়তনটা বাড়ানো হয়েছে, তখন এই যে এ বিন্দুতে তরলটা ছিল সেইটা নেমে গিয়ে সামান্য নিচে সি বিন্দুতে আসছে। যখন আমি পর্যবেক্ষণ করছি, দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছি ওটাকে, সি তে এসছি। আবার যখন জল এবার গরম হতে শুরু করেছে, তখন সি থেকে বেড়ে গিয়ে কি হচ্ছে, এ তে গেছে। এবার তাহলে তার তরলের প্রকৃত প্রসারণ কোনটা? আর যখন আমি এই যে এ থেকে বিটা যেটা হচ্ছে সেটা কি প্রসারণ নয়? তাহলে তোমার এবার কি হচ্ছে দেখো, এই যে এ থেকে সি এইটা কি হয়েছে, পাত্রের প্রসারণ, বা সি থেকে বি এখানে কি হচ্ছে, এই সি থেকে বি যে প্রসারণটা আমরা গণনা করছি সেখানে এই এ সিটাও আছে, অর্থাৎ পাত্রের প্রসারণটা আছে। তো পাত্রের প্রসারণটাকে নিয়ে তরলের যে গণনা করা হচ্ছে সেটাকে বলছে প্রকৃত প্রসারণ।
আর যখন প্রথমে এই এ থেকে বি তে দেখছিলাম তখন কি সেটা এখানে পাত্রের প্রসারণ গণনা করা হয়নি, সেটা হচ্ছে আপাত প্রসারণ। তো তরলের ক্ষেত্রে প্রসারণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আপাত প্রসারণ, আপাত আয়তন প্রসারণ। এই ক্ষেত্রে আপাত আয়তন প্রসারণ আর হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। আপাত আয়তন প্রসারণটা কি আর প্রকৃত আয়তন প্রসারণটা কি? দেখো, আপাত আয়তন প্রসারণ হচ্ছে যে এখানে পাত্রের প্রসারণ উপেক্ষা করা হবে, পাত্রের প্রসারণটা উপেক্ষা করা হয়। আর এখানে কিন্তু পাত্রের প্রসারণ গণনা করা হয়, পাত্রের প্রসারণ উপেক্ষা করে যে প্রসারণ হয় সেটা হচ্ছে আপাত প্রসারণ, আর পাত্রের প্রসারণকে নিয়ে যে প্রসারণ গণনা করা হয় সেটাকে বলছে প্রকৃত প্রসারণ। অর্থাৎ পাত্রের প্রসারণকে না নিয়ে বা উপেক্ষা করে যে প্রসারণ গণনা করা হয় সেটা আপাত, আর পাত্রের প্রসারণকে নিয়ে যে প্রসারণ হয় সেটা হচ্ছে প্রকৃত। এবার এদের মধ্যে সম্পর্ক কি না, দেখো আমরা যদি এখানে দেখি, আমি বারবার ধরে বলছি এ থেকে বি হচ্ছে আপাত প্রসারণ, তোমার সি থেকে বি এটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আবার এ থেকে সি এটা হচ্ছে পাত্রের প্রসারণ। না, পাত্র প্রসারিত হওয়ার কারণেই জল এ বিন্দু থেকে সি বিন্দুতে নেমে এসেছে, তাহলে এ থেকে সি হচ্ছে পাত্রের প্রসারণ। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। এটা জানা মানে এইটা বুঝতে, এইটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। প্রকৃত প্রসারণটা কি হচ্ছে না, আপাত প্রসারণ ও পাত্রের প্রসারণের সমষ্টিটাই হচ্ছে কিন্তু প্রকৃত প্রসারণ। ঠিক আছে? তো এবার যেরকম ভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ শিখেছিলাম, তারপরে কি শিখলাম না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক তেমনি এই আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আছে। তো আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলছি না, আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দিয়ে চিহ্নিত করা হয়। কি বলছি না, প্রতি একক আয়তনে, একক উষ্ণতা পরিবর্তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ ঘটে, সেটাই কিন্তু আপাত প্রসারণ। কি বলছে না, প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ ঘটে সেটাকেই বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক, ক্লিয়ার? আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ V1 মাইনাস মানে আপাত প্রসারণ বৃদ্ধি, আপাত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইনটু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। কি বলছে, প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে সেটাকে বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক। যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতো গামা আর, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আর সমান হচ্ছে প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন, বাই হচ্ছে প্রাথমিক আয়তন ইনটু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে, সেটাই বলছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। বুঝা গেল? প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটবে সেটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ।
প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটবে সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এখানে প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটবে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এবার এদের মধ্যে সম্পর্কটা কি, না এদের মধ্যে যে সম্পর্ক গামা আর সমান হচ্ছে গামা এ প্লাস গামা জি, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এখানে কি পেয়েছিলাম না প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, যখন গুণাঙ্কে আসছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। মানে একই এখানে প্রসারণের জায়গায় আর একই হচ্ছে এটা তার প্রসারণ গুণাঙ্কের সমষ্টি হয়ে যাবে। মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক ও পাত্রের প্রসারণ গুণাঙ্কের সমষ্টি। যেরকম ভাবে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ, অর্থাৎ আপাত প্রসারণ ও পাত্রের প্রসারণের সমষ্টিটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এইভাবে হচ্ছে আমরা তরলের প্রসারণ গুণাঙ্কগুলো নির্ণয় করে থাকি। স্যার এদের একক আমরা যে এসআই, সিজিএস এবং এফপিএসি যে কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং ডিগ্রি ফারেনহাইট ইনভার্স একক করেছি, এদের একক কিন্তু অনুরূপ, ওদের একক কিন্তু সেই অনুরূপী একই রকম ভাবে, এবং মাত্রাও সেই থিটা ইনভার্স। তো তরলের প্রসারণ থেকে আমরা যদি বেরিয়ে কোথায় যাবো এবার, না গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ দেখো, তরলের ক্ষেত্রে তো তাও নির্দিষ্ট আয়তন ছিল, আকার আকৃতি না থাকুক আয়তন ছিল। গ্যাসের তো আবার নির্দিষ্ট আয়তনও নেই, তার আয়তন উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমাদের প্রসারণ গুণাঙ্ক গুলো কিভাবে নির্ণয় করা হবে সেটা এবার আমরা দেখব। তরলের যে প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ, এদের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? দেখো প্রকৃত প্রসারণই অধিকতর মৌলিক, কেননা একটা নির্দিষ্ট পরিমাণ তরলে বা নির্দিষ্ট তরলের প্রকৃত প্রসারণ যে কোনো পাত্রে রেখে তাকে উত্তপ্ত করলে কিন্তু সমান হবে, কিন্তু আপাত প্রসারণ ভিন্ন ভিন্ন পাত্রের ক্ষেত্রে কিন্তু এই আপাত প্রসারণ ভিন্ন ভিন্ন হয়। সেক্ষেত্রে যেহেতু ভিন্ন ভিন্ন পাত্রে আপাত প্রসারণের মান ভিন্ন ভিন্ন হয়, তাই সেক্ষেত্রে বলা হয় প্রকৃত প্রসারণটাই অধিকতর মৌলিক। এবার আমরা দেখি গ্যাসের প্রসারণ। আমরা তরলের ক্ষেত্রে দেখলাম যে তার নির্দিষ্ট আকার আকৃতি নেই, ঠিকই আছে, কিন্তু তার আয়তন ছিল। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আকার আকৃতি আয়তন কিছুই নেই, তার আয়তনটা আবার চাপ এবং উষ্ণতা দুটোর উপরে নির্ভর করে। সেই কারণে এখানে বলা যায় যে এখানে দু ধরনের গুণাঙ্ক থাকে, একটা হচ্ছে চাপ গুণাঙ্ক আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক কি কি, না চাপ গুণাঙ্ক এটাকে যেহেতু চাপ গুণাঙ্ক কখন হয়, স্থির আয়তনে হয়, তাই এটাকে গামা ভি দিয়ে চিহ্নিত করা হয়। আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক যখন নির্ণয় করা হয় তখন আবার চাপ স্থির থাকে, তখন এটাকে গামা পি দিয়ে চিহ্নিত করা হয়। আয়তন গুণাঙ্ক গামা পি এবং চাপ গুণাঙ্ককে গামা ভি দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। তো চাপ গুণাঙ্ক কাকে বলছে, না স্থির আয়তনে নির্দিষ্ট গ্যাসে বা নির্দিষ্ট ভরের গ্যাসে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ চাপ বৃদ্ধি পায় তাকেই বলছে চাপ গুণাঙ্ক। কি বলছে, না গামা ভি সমান P minus P0 by P0 into T minus T0, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধিতে একক চাপ পরিমাণ চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে চাপ গুণাঙ্ক। আর আয়তন গুণাঙ্ক নির্ণয় করা হয় আমাদের চার্লসের সূত্র থেকে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। ধরো সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে VT,
এবার বলছে এই আয়তন গুণাঙ্ক গামা, মানে এখানে কি বলছে ভিটি সমান কি না, আচ্ছা ভিটি আসছি, ভিটি মানে কি বলছে না গামা পি 1/273 ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ মানে ইকুয়াল টু কি হচ্ছে ভিটি মাইনাস v0 বাই হচ্ছে v0 ইন্টু টি, অর্থাৎ বা ভিটি মাইনাস v0 ইকুয়াল টু 1/273 v0 টি, বা ভিটি সমান মাইনাস বি সে লিখে গেলে v0 প্লাস 1/273 v0 টি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা হচ্ছে ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস 273। যেখানে আমরা যদি আয়তন গুণাঙ্কে যদি গামা পি এর মান বসাই, সেই ক্ষেত্রে কি হবে ভিটি ইন্টু v0 ভিটি ইকুয়াল টু v0 ইন্টু 1 প্লাস গামা পি টি। দুটো সমীকরণ তুলনা করলে কি পাবো না গামা পি ইকুয়াল টু 1/273। প্রত্যেক গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এই আয়তন গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান কিন্তু সর্বদাই সমান। আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান সমান, যার মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবার এদের অনুপাত আয়তন গুণাঙ্ক বাই চাপ গুণাঙ্ক, এদের যে অনুপাত বাই হচ্ছে চাপ গুণাঙ্ক সমান হচ্ছে 1 আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্ক সমান হচ্ছে 1, অর্থাৎ আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কিন্তু 1। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট যে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের আয়তন কিন্তু 1। ভিন্ন ভিন্ন কঠিন কিংবা গ্যাসের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, কিন্তু কঠিন কিংবা তরলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই গুণাঙ্কের মান কিন্তু সমান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স।